আমি অন ক্যামেরা বলছি, পশ্চিম বাংলায় যে সরকারটা এসেছিল 2011-তে তৃণমূলের সরকার, সমস্তটাই বিজেপির সহযোগিতা নিয়ে। যদি আমি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমার বিরুদ্ধে করতে বলো। পারবে না, কারণ সিম্বলটা কোথা থেকে পেয়েছে, একটু একটু ভাই পড়াশোনা করেছি তো, খুঁজে বার করে দেবো। আরো ভান্ডা তখন তখন বেলুন পুরো লিক করে দেবো। হিন্দুর সাথে মুসলিমের লড়াই নয়। যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা ভাববেন এটা হিন্দু মুসলমানের লড়াই, কিন্তু এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এটা এক শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে গরিবের লড়াই। গরিবকে এক হতে হবে, কৃষককে এক হতে হবে, শ্রমজীবী মানুষকে এক হতে হবে। কোন ধর্মের শ্রমজীবী মানুষ দেখার দরকার নয়, কোন বর্ণের কোন জাতের শ্রমজীবী মানুষ দেখার দরকার নাই। খেটে খাওয়া মানুষকে এক হতে হবে। যারা লুটে নিচ্ছে, যারা আমাদের শ্রমকে চুরি করছে, যারা আমাদের শ্রমের মূল্যায়ন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে লড়াইটা আছে। এটা ভাববেন না যে মোদি আজকে ওর ধর্মীয় পরিচয় হিন্দু বলে মুসলমানের সাথে হিন্দুর লড়াই নয়। এই লড়াইটা কার সাথে? কার? শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই করছে কারা? পুঁজিপতিরা। তাই শ্রমজীবী মানুষকে এক হতে হবে। আর এই এক না হতে পারেন, সেই জন্য সুকৌশলে হিন্দু মুসলমান লাগিয়ে দাও, এরা এক হতে পারবে না, প্রশ্নও তুলতে পারবে না। আজকে বলুন তো, আপনিও চিল্লাচ্ছেন, আমিও চিৎকার করছি, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, পেট্রোল ডিজেলের দাম কমাও। কমাচ্ছে কেন বলুন? কমাচ্ছে না। লড়াইটা তো ঠিকঠাক হচ্ছে না। লড়াইটা কি হচ্ছে? কখনো আমি এসে বলে চলে যাচ্ছি তো অন্যজন বলছে। আজকে যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে যদি জনগণ আওয়াজ তুলে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, নাহলে সরকারে তোমাকে রাখবো না, টেনে নামিয়ে দেবো, এই আওয়াজটা যদি তুলি, তখন নামাতে বাধ্য। কি হচ্ছে? গুটি কয়েক হিন্দু ভাই কোনো জায়গা থেকে আওয়াজ তুলছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, আর অন্য সাইডে আবার কোনো একটা জায়গায় মাইক বেঁধে কটা মুসলমান চিৎকার করছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। আর ওইদিকে মোদি দিল্লিতে বসে খেতে খেতে দাঁতে কাটি দিয়ে হাসছে ফিক ফিক করে। দেখেছো? বোঝা তো দুজনকে তো ভাগ করে রেখেছি। ওরা দুজন তো এক জায়গায় দাঁড়াবে না, দাঁড়িয়ে লড়াই করবে না। ও কি করছি? হিন্দু ভাই আলাদা জায়গায় লড়াই করছে দাঁড়িয়ে, পেট্রোল ডিজেলের দাম কমাও কমাও, ওরও তো অসুবিধা হচ্ছে। আর এদিকে মুসলমান ভাই ওই সাইডে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম কমাও বলে চিৎকার করছে, ওরও অসুবিধা হচ্ছে। কিন্তু ওই বেটাদেরকে এক হতে দেবে না এই মোদি মমতা। এই মোদি মমতা এক হতে দেবে না। এদের দুজনকে কি করবে? দুদিকে ঠেলে রাখবে। এক হলেই তো বিপদ হয়ে যাবে, নাটক ধরে ফেলবে। যখনই এক হয়ে চিৎকার করবে, আনিসেরও বিচার হবে, আমার তিলোত্তমেরও বিচার হয়ে যাবে। এদেরকে ওই জন্য আলাদা করে রাখার চেষ্টা করছে। আর আমাদের বক্তব্য, তোমার ধর্মীয় পরিচয় মন্দিরে থাকবে, তোমার ধর্মীয় পরিচয় মসজিদে থাকবে। যে যার ধর্মীয় পরিচয় মাথায় নিয়ে বাঁচবে। সংবিধান পূর্ণ অধিকার দিয়েছে। আমাদের সামাজিক ক্ষেত্রে যে আমাদের অধিকারগুলো আছে সেইগুলো পাওয়ার জন্য আসো। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানুষত্ব রেখে যে যার প্র্যাকটিস করছি, রিলিজিয়াস প্র্যাকটিস করছি, সেটা থাকবে। আসো আমাদের নিজস্ব যেটা দরকার, যেটা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন আছে, সেই স্বার্থে আমরা এক হয়ে লড়াই করি। এই জন্যই তো তৃণমূল আমাদের উপর অত্যাচার করে। দেখবেন এরা বুতে বুতে এলাকাতে বলে কি, তোরা বিজেপি কর, অসুবিধা নেই, তৃণমূল আইএসএফ করতে পারবি না। এটা বলে না ভাই? কেন কেন বলে? ওরা জানে বিজেপি করলে তো অসুবিধা নয়। কেন বলেন তো? কেন? আচ্ছা, এই অ্যাপোলো ফার্মেসি দেখতে পাচ্ছেন, মেড প্লাস, দুটো বড় ঔষধের দোকান, দুটো বড় বড় ঔষধের দোকান। এর কি এর ভাঁড় কিন্তু দুটো, ওদের দেখবেন প্রচুর কাউন্টার আছে, প্রচুর কাউন্টার আছে। আমাদের এই আবার অ্যাপেলোরও প্রচুর কাউন্টার আছে। আপনি এই অ্যাপেলোতে কিনলেও যা হবে, যেখানে টাকাটা লাভটা পৌঁছাবে, কলকাতার কোনো অ্যাপেলোতে গিয়েও ঔষধ কিনলে সেই লাভটা এক জায়গায় পৌঁছাবে। কেন বলুন তো? ভাঁড় একটা, ভাঁড় একটা, শুধু কাউন্টার আলাদা। কেন বলছে এরা তোরা বিজেপি কর, কোনো অসুবিধা নেই, আইএসএফ করলে তোদেরকে পিটবো মারবো, গ্যাস দিচ্ছে কেন? ওদের ভাঁড় তো একটাই, তৃণমূলের ভাঁড়, যেখানে এসে পয়েন্ট ঠেকছে, আর বিজেপিরও পয়েন্ট ঘুরে ঘুরে এসে সেই নাগপুরেই ঠেকছে। ওই জন্য তোরা বিজেপি কর, অসুবিধা নাই। আর আইএসএফ তো ওদের ভাঁড়েতে বিশ্বাসী নয়, এমন ওদের আলাদা জায়গায় আছে, ওই জন্য ওদের চাপে পড়ে যাচ্ছে। ওরা আমাদের পরে দেখে দেওয়ার চেষ্টা করছে। যাক, আমি আবার ফিরে আসি। ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষও জানে। আর আপনাদেরকে বলে রাখি, যারা ধর্মে মুসলিম তাদের উদ্দেশ্যে বলছি, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এটা এটা দেশের ঐতিহ্যকে যারা ধ্বংস করেছে, সেই সমস্ত সংবিধান বিরোধী মানুষের বিরুদ্ধে, যারা সংবিধানকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ধর্মপ্রাণ
প্রাণ সাথে সাথে সংবিধান প্রেমী মানুষের লড়াই। কিন্তু বিজেপি চাইছে এই বাবরি মসজিদটাকে সামনে রেখে আমরা ওরা রাজনীতি করব। বিজেপি চাইছে এই বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমানের রাজনীতি করব। আপনাদের জ্বলন্ত উদাহরণ এখানে দাঁড়িয়ে যিনি প্রায় 20 মিনিটের উপরে বাবরি মসজিদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন, তিনি কিন্তু ধর্মীয় পরিচয়ে মুসলিম নয়। তাই লড়াইটা আমাদের কোথায়? সংবিধান প্রেমীদের সাথে, সংবিধানকে যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে লড়াই। তাই বন্ধুগণ, এটা আমাদের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এই সুযোগে আমার তৃণমূলের বন্ধুরা মাছ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা কথা বলবো। বাবরি মসজিদকে কত সালে শহীদ করেছে? 1992-এ। 1992 বললে আপনারা বুঝতে পারবেন না, একটু আগিয়ে যেতে হবে। কেন ওই সময়টাকে বেছে নিল? কেন ওই তারিখটাকে 6 ডিসেম্বরকে বেছে নিল? এর মধ্যে একটা গভীর গবেষণা আছে, গভীর ষড়যন্ত্র আছে। 6 ডিসেম্বরকে বাবা সাহেব আম্বেদকর, আধুনিক ভারতের যিনি রূপকার ছিলেন, এই যে বলার স্বাধীনতা পাচ্ছি, এই যে চলার স্বাধীনতা পাচ্ছি, এই বাসস্থানের স্বাধীনতা পাচ্ছি, যে কথাই বলতে পাচ্ছি, সেটাই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে যে সংবিধান পেয়েছি, তার ক্ষমতাতে আমরা বলছি। সেই বাবা সাহেবের প্রয়াণ দিবস ছিল। সারা ভারতবর্ষের মানুষ জাঁকজমক ভাবে তার প্রয়াণ দিবসটাকে আমরা পালন করে আসছিলাম 1956-এর পর থেকে। অনেকের ঈর্ষা হলো, অনেকের রাগ হয়েছে যে বাবা সাহেব আম্বেদকর কাদের কথা বলেছে? সব সময় পিছড়ে বর্গের কথা বলতেন। যে বাবা সাহেব আম্বেদকর যখন স্কুলে গিয়েছিলেন তাকে পেছনের দিকে বসিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র তার জাতের কারণে, তার ধর্মীয় পরিচয়ের কারণে। সেই বাবা সাহেব আম্বেদকর এই জাতের অস্পৃশ্যতা, বর্ণগত লড়াইকে মুছে দিয়ে এমন সংবিধান দিয়েছিলেন যে সংবিধানে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম নির্বিশেষে সকলের সমান অধিকার দিয়েছিল। এই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনটাকে কিভাবে পালন হবে? জাঁকজমক ভাবে পালন করছে। অনেকের কষ্ট হয়েছিল, ওটাকে ধ্বংস করতে হবে, ওটাকে আটকাতে হবে। সেই দিন জন্যই 6 ডিসেম্বরটাকে বেছে নেওয়া হয়েছে। আর কেন ওই সময়টাকে বেছে নেওয়া হলো আপনারা জানেন। যদি আমি ভুল বলি, এখন সবার হাতে গুগল আছে, গিয়ে ভয়েস সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, যে আপনারা দেখতে পারেন মন্ডল কমিশন। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, গিয়ে দেখবেন মন্ডল কমিশনটা কি। মন্ডল কমিশন সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর একটা কমিশন বানিয়েছিল। কত সালে? 1979 সালে মন্ডল কমিশনকে গঠন করা হয়েছিল। সরি, আমি যখনই লিখছিলাম দেখবে আমার খাতায় 7টাকে কাটা হয়েছে, তখনই আমার কনসেন্ট্রেট না 7-এ চলে গিয়েছিল। নোট ডাউন যেখানে করেছি এখানে 7টাকে কেটে 9 করেছি। 1979 সালে মন্ডল কমিশন তৈরি করা হয়েছিল, কারণ ভারতবর্ষের অনেক জনগোষ্ঠী, জাতি, তারা সামাজিকভাবে, শিক্ষাগতভাবে পিছিয়ে কারা গিয়েছে সেইগুলোকে চিহ্নিত করা, সেইগুলোকে চিহ্নিত করে কিছু সুপারিশ দেবে। সেই সুপারিশ অনুযায়ী তাদেরকে এগিয়ে নিয়ে গেলে ওই জাতিগোষ্ঠীগুলো এগিয়ে যাবে। ঠিক যেভাবে 2006-7-এর দিকে আমরা কি পেয়েছিলাম, ভারতবর্ষের মুসলমানরা পশ্চিমবাংলার মুসলমানদের জন্য সাচার কমিটি একটা রিপোর্ট বার করেছিল, তার সাথে সাথে কি দিয়েছিল? কিছু সুপারিশ দিয়েছিল যে এইগুলো করলে মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এগিয়ে যাবে। এই জায়গায় মুসলমান আছে, এইগুলো করলে এগিয়ে যাবে। এটা সাচার কমিশন বা সাচার রিপোর্ট। ঠিক একই ভাবে 1979 সালে মন্ডল কমিশনকে দায়িত্ব তৈরি হয়েছিল অনগ্রসর বৃহত্তর হিন্দু সমাজের কে কোথায় আছে সেগুলো খুঁজে বার করা। মন্ডল কমিশন 1980 সালে রিপোর্ট পেশ করেছিল। ভারতবর্ষে 3743টি জাতিকে চিহ্নিত করেছিল। এই 3743টি জাতির মধ্যে ম্যাক্সিমামটাই আমার হিন্দু সমাজের, ধর্মীয় পরিচয় তাদের হিন্দু, গুটি কয়েক মুসলিম ছিল। ঠিক কেমন গুটি কয়েক মুসলিম বলবো? খারাপ লাগবে না তো কারো? এখন পশ্চিমবাংলায় সরকারি চাকরিতে ঠিক যেভাবে গুটি কয়েক মুসলমানকে খুঁজে পাওয়া যায়, সেই সময়
যে কমিশন তৈরি হয়েছিল 3743টাতে ওইরকম গুটি কয়েক ছিল, তাও আমি ধরে নিচ্ছি তৈরি হয়েছিল। তাদের রেকমেন্ডেশন কি ছিল? সাচার কমিটি মন্ডল কমিশন কি দাবি রেখেছিল? যেভাবে বৃহত্তর হিন্দু সমাজের মানুষ পিছিয়ে আছে সামাজিকভাবে, শিক্ষাগতভাবে, চাকরি বাকরিতে, এদেরকে যদি আপলিফমেন্ট করা যায়, এদেরকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে এই পিছড়ে বর্গের হিন্দুদের কথা বলছি আমি, এই কমিশন যাদের কথা বলেছিল এই পিছড়ে বর্গের হিন্দুদেরকে 27% রিজার্ভেশন দিতে হবে। এটা 1980 সালে রিপোর্ট হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা বিজেপির নেতারা বেশি হই হই করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন 1980 সালে আপনাদের দল তৈরি হয়েছিল, আর 1990 সালে যখন এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল সেই সময়ের অপদার্থ প্রধানমন্ত্রী বলবো আমি, তাদের এই ইমপ্লিমেন্টটা অনেকের গায়ে লেগেছিল। এটাকে বন্ধ করার জন্য, এ থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য 100 জন চাকরি করলে 27 জন পিছড়ে বর্গের হিন্দু চাকরি করবে, অনেকের অসুবিধা হয়ে গেছিল। সেই জন্য হিন্দু মুসলমানের খেলা তৈরি করার জন্য বাবরিটাকে শহীদ করলো, ধর্মীয় অধিকার টান নিয়ে নিল। কমিশনটা তৈরি হয়েছিল, কমিশনের রেকমেন্ডেশন কি ছিল? 100 জন সরকারি চাকরি করলে 27 জন পিছড়ে বর্গের হিন্দুকে সরকারি চাকরি দিতে হবে, তাই তো নাকি দাদা? কিন্তু এটাতে কাদের অসুবিধা হলো? যারা আজকের দিনে জাতিভিত্তিক জনগণনা করছে না। আমাদের বক্তব্য এখানে, আপনি তো বলছেন দলিতকে খুব ভালোবাসেন, আপনি তো বলছেন আদিবাসীকে খুব ভালোবাসেন, আপনি তো বলছেন মুসলিমকে খুব ভালোবাসেন, ভালোবেসে তো চোখে বাম দিয়ে কেঁদে হাওড় হয়ে যাচ্ছেন। কিন্তু পশ্চিম বাংলায়, কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, 100 জন চাকরি করলে আমার কটা দলিত ভাই চাকরি করছে? 100 জন চাকরি করলে কতটা পিছড়ে বর্গের হিন্দু চাকরি করছে? 100 জন চাকরি করলে কটা ওবিসি সম্প্রদায়ভুক্ত হিন্দু চাকরি করছে? 100 জন সরকারি চাকরিতে কটা মুসলিম চাকরি করছে? এর তথ্যটাও তো আমাদেরকে দিতে হবে ভাই, চাইবেন না? এইটা কিভাবে পাবেন? এটা পাবেন কিভাবে? তার জন্য তো তথ্য চাই। সেই তথ্যটাই 2014তে ক্ষমতা এসে পাবলিক করার যেটা দরকার ছিল, বিজেপি শেষে সেটা চেপে দিল। আজকে বিজেপির ভোট ব্যাংক যেখানে, যে পাড়াতে, সেই পাড়ার হিন্দু ভাইদের চাকরি না পায়, 27% সংরক্ষণ না হয়, তারা না জানো 100 জনের মধ্যে 27 জন পিছড়ে বর্গের হিন্দু না চাকরি পায়, ওবিসি যারা আছেন তারা না পাওয়ার জন্য বাবরি মসজিদকে শহীদ করে, দীর্ঘদিনের টার্গেট ছিল, ওই সময়ে শহীদ করে হিন্দু মুসলমানের দিকে খেলা নিয়ে চলে গেল, আর কোর্টে মামলা ফাইল করে দিল যে এটা মানা যাবে না। ইন্দ্র সাহানি নামে এক ব্যক্তি 1991 সালে কোর্টে মামলা করে দিল। একটু ভাবতে হবে, একটু আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমাদের আসল ইতিহাসটা কি, কেন ওই সময়টাকে বেছে নিল, কেন ওই দিনটাকে বেছে নিল। যদি রাজ্যে ফিরে আসি বুঝতে পারবেন কিভাবে আরএসএস বা সংঘ পরিবার সময়কে তারা কাজে লাগায়। আপনারা জানেন 2006-07 দিকে সাচার কমিটির সুপারিশ, সাচার কমিটির রিপোর্ট যখন পাবলিক ডোমিনে চলে আসলো, সমাজে যখন চলে আসলো, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে যখন মুসলমানরা পিছিয়ে যখন চিৎকার করলো রিপোর্ট দেখে, তখন কিন্তু সেই সময় বামফ্রন্ট সরকার তৎপর হয়ে গিয়েছিলেন। সেই সময় তৎপরতার সাথে আনএডেড, এডেড থেকে শুরু করে বিভিন্ন এমএসকে থেকে শুরু করে মুসলিম ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে শুরু করেছিল এবং বোর্ড বানিয়ে সেখানে নিয়োগ করার চেষ্টা করছিল। যখন রিপোর্ট সামনে চলে এসেছে বামফ্রন্ট সরকারের, এখন আমাদের বন্ধু, একসাথে আমরা উপনির্বাচনে লড়াই করেছি, একটু বলেও রাখি বন্ধুদের কথা। এই যে আপনার নামটা কি, এ কমিশন, মন্ডল কমিশনের কিন্তু বিরোধিতা করেছিল আমার বর্তমান যারা বন্ধু। হক কথা বলবো দাদা, কারো গায়ে লাগলে কিছু করার নেই। মন্ডল কমিশনের বিরোধিতা করেছিল কিন্তু বামপন্থীরাও তখন, সেই সময় সরকারের সাথে ছিল। যাক, পরে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা আমাদের পরে সংরক্ষণ দিয়েছিল। যারা বামপন্থীরা কি ভাবলেন, বা বামফ্রন্ট সরকার, যে তাদেরকে যখন প্রশ্নের সম্মুখীন হতে হলো, তখন এখানকার পশ্চিম বাংলার পিছড়ে বর্গের হিন্দু মুসলমানদের জন্য দেওয়া শুরু করলো।
তখন এই সংঘ পরিবার বা মমতা ব্যানার্জির সহ্য হলো না, একে সরকারে ফেলতে হবে। সেই সময় অর্থ দিয়ে, বল দিয়ে, প্রশাসন দিয়ে সব রকম ভাবে পাম্প করিয়ে 2011 সালে নতুন সরকার নিয়ে আসলো। কি স্লোগান দিয়েছিল? মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2011 সালে সরকার 100 জন সরকারি চাকরি করলে সেই সময় এসে দাঁড়িয়েছিল 4 জন কি 5 জন মুসলিম। এরা 13 বছর পশ্চিম বাংলাতে তৃণমূলের সরকার চলছে, মুসলমানকে বাঁচাবার নাম করে ক্ষমতায় এসে 100 জন সরকারি চাকরি যদি এখন খুঁজে যায়, একজনকেও মুসলিম খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করলো? ওখানে 1992 এর বাবরি শহীদ করে দাঙ্গা করে দিল। তাহলে আমার হিন্দু ভাইরা যে ক্ষমতাটা, যে চাকরিটা পেত, সেটা বন্ধ হয়ে গেল। এখানে 2011 সালে সরকারকে পরিবর্তন করিয়ে দিয়ে যার আগে সরকার পরিবর্তন করতে গেলে সবটা বিজেপির সহযোগিতা করে। আমি অন ক্যামেরা বলছি, পশ্চিম বাংলায় যে সরকারটা এসেছিল 2011-তে তৃণমূলের সরকার, সমস্তটাই বিজেপির সহযোগিতা নিয়ে। যদি আমি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমার বিরুদ্ধে করতে বলো। তাহলে কি হলো? 1992 সালে দাঙ্গা লাগিয়ে দিল। আমার হিন্দু সমাজে যে 27% সংরক্ষণটা পাওয়ার দরকার ছিল, সেটা কি করলো? গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো। ঠিক 2011-তেও মুসলমানদের ওই রিপোর্ট দেখে একটু যদি ক্ষমতা পায়, একটু যদি চাকরিতে বাড়ে, শিক্ষাতে বাড়ে, স্বাস্থ্যের উন্নতি করার জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া দরকার যদি ভাবে, সেই জন্য সরকার পরিবর্তন করে দিল। মাথায় আসছে লড়াইটা কার সাথে কার। বন্ধুগণ, আমি এই বিষয়ে আর বাবরি মসজিদ নিয়ে আর বলতে হবে ভাই না? যা বলেছে আর লাগবে বলতে হবে? আর যা বলেছে আমি মনে করছি যথেষ্ট। এর পরে হলে মাথার উপর দিয়ে যাবে। আপনি আউট অফ বক্স ভাববেন। আপনি মুসলিম, আপনি দলিত, আপনি হিন্দু, আপনি আদিবাসী, তার বাইরে গিয়ে ভাববেন। বর্তমান সময়ে ভারতবর্ষের পশ্চিমবাংলার অবস্থাটা নিয়ে ভাববেন যে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। শুধুমাত্র যখন আমরা প্রশ্ন করছি, আমার খিদে লেগেছে ভাত দাও, আমি পড়াশোনা করছি আমার চাকরি দাও, আমি আমার শস্যের মূল্য পাচ্ছি না কেন, উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছি না কেন, তখনই আমার সামনে ধর্মটা কেনে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা এটার বাইরে গিয়ে একজন ছাত্র পড়াশোনা করার শেষে যারা চাকরি পায় তার দাবি তুলছি, একজন শ্রমিক তার শ্রমের মূল্য যাতে পায় তার দাবি তুলছি, একজন কৃষক তার উৎপাদিত ফসলের যাতে সঠিক দাম পায় তার দাবি আমরা তুলছি। এই জন্য আমাদের সাথে তাদের পার্থক্য হচ্ছে। তাই বন্ধুগণ, বিভিন্ন সমাজের মানুষ আছেন, মার্কেট বিভিন্ন সমাজের মানুষ আছেন, তাদের প্রত্যেককে বলবো একটু চোখটা বন্ধ করে বাড়িতে যখন যাবেন, এই যে বক্তব্যগুলো শুনলেন বাস্তবের সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বক্তব্য অনেক আছে। আমার তো মনে হয় বাবরি মসজিদ নিয়ে আর নতুন করে আপনাদের শুনতে লাগবে না। প্রসেনজিৎ যা পড়িয়ে দিয়েছে আপনাদেরকে, আর নতুন করে শুনতে লাগবে না।